গল্পের শুরুতে আমরা রাস্তায় দুটি বাসকে যেতে দেখি। সেই বাসে অনেক যাত্রী ছিল, যারা সবাই তাদের ক্লাসের জন্য যাচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল মিৎসুকো, যে দেখতে বেশ মিষ্টি ছিল। সে তার নোটবুকে কিছু লিখছিল। তখন তার বন্ধুরা তাকে বলতে শুরু করে যে, তুমি কি সবসময় লিখতে থাকো? এই ধরনের নোট তৈরি করে কি পাবে? এখানে দেখো সবাই মজা করছে, তুমি কেন করছো না? এই কথা বলে যখনই তার বন্ধু নোটবুকটি ছিনিয়ে নেয়, তখনই তার কলম নিচে পড়ে যায়। আর সে তার কলমটি তোলার জন্য যেই না ঝুঁকেছে, তখনই আমরা দেখতে পাই যে সেই সময় এমন একটি জিনিস খুব দ্রুত আসে এবং মেয়েদের সেই দুটি বাসকে মাঝখান থেকে কেটে দেয়, যার কারণে সব মেয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর সাথে যখন মিৎসুকো উঠে দাঁড়ায়, তখন সে দেখে খুব অবাক হয়ে যায় যে এটা কি হলো। যেহেতু সে নিচে কলম তোলার জন্য ঝুঁকেছিল, তাই সে বেঁচে গিয়েছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে পালাতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে এই সব কিছুকে যে জিনিসটা কাটছিল তা আর কিছু নয়, শুধু বাতাসই ছিল যা সবাইকে কেটে দিচ্ছিল। এই বাতাস এখন মিৎসুকোর পিছনেও লেগে যায়। এটা দেখে মিৎসুকো চিৎকার করতে করতে খুব জোরে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে সামনে আরো 4 জন মেয়েকে দেখতে পায় এবং সে তাদের ঝুঁকতে বলে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। সেই বাতাস তাদেরও মাঝখান থেকে কেটে চলে যায়, কিন্তু তাদের মধ্য থেকে মিৎসুকো একটি মেয়েকে বাঁচিয়েছিল। তখনই তাদের কিছু সাইকেল চালানো মেয়ে চোখে পড়ে, যারা কোথাও যাচ্ছিল। তাদেরও সে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই বাতাস তাদের সাথেও তাই করে, যা এইমাত্র তাদের বন্ধুদের সাথে হয়েছিল। আর এই সময় সেই মেয়েটিও মারা যায়, যাকে এইমাত্র সেই অদৃশ্য জিনিস থেকে বাঁচানো হয়েছিল। এখন সে এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে এদিক ওদিক পালাতে থাকে। এরপর আমরা দেখি যে মিৎসুকো যখন একটি নদীর কাছে যায়, তখন সে এটা দেখে অবাক হয়ে যায় যে সেই নদীতেও অনেক আগে থেকে অনেক মৃতদেহ পড়েছিল, যাদের বাতাস অর্থাৎ সেই অদৃশ্য জিনিসটি কেটে দিয়েছিল। সেখান থেকে সে একটি মৃতদের কাপড় নিয়ে পরিবর্তন করে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি যে মিৎসুকো হাঁটতে হাঁটতে একটি স্কুলে পৌঁছে গেছে, যেখানে আরো অনেক ছাত্রী ছিল। তাদের ইউনিফর্ম মিৎসুকোর ইউনিফর্ম থেকে বেশ আলাদা ছিল, অর্থাৎ এটাও ছিল যে সে তো তাদের স্কুলের ছাত্রী ছিল না। তখন একটি মেয়ে মিৎসুকোর কাছে আসে এবং তাকে বলতে শুরু করে যে, তুমি কেমন আছো? আসলে দেখা গেল সেই মেয়েটি তার সবচেয়ে ভালো বন্ধু ছিল, কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞেস করে যে, তুমি কি সত্যি আমার সেরা বন্ধু? কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে বেশ হতবাক ছিল। এখানে আমরা এটাও জানতে পারি যে মিৎসুকো এবং তার সেরা বন্ধু একে অপরকে অনেক ভালোবাসে। তখনই সেখানে জোরে বাতাস চলে আসে এবং মিৎসুকো ভয় পেয়ে বিল্ডিং এর ভিতর চলে যায়। তার সেরা বন্ধু কিছুই বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে। সে মিৎসুকোকে জিজ্ঞেস করতে থাকে যে, তুমি এত বেশি কাঁপছো কেন এবং এত বেশি ভয় পেয়েছো কেন? তোমার কি হয়েছে? তখন মিৎসুকো তার সেরা বন্ধুকে সবকিছু বলে দেয় যে কিভাবে বাতাসের একটি ঝাপটা এলো এবং তার স্কুলের সব ছাত্রীকে কেটে চলে গেল। এটা শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে গিয়ে তার হাত বাইরে বের করে বলতে থাকে যে, এই দেখো, এটা বাতাস, আর কিছু না। এখানে মিৎসুকোর হৃদয়ে কিছুটা শান্তি আসে এবং তার মনে হতে থাকে যে হয়তো এটা তার স্বপ্নই হতে পারে। এরপর মিৎসুকোর সেরা বন্ধু আরো 2 বন্ধুকে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে। যেই নাই 4 জন ক্লাস থেকে বাইরে যাওয়ার জন্য বের হতে যাচ্ছিল, তখনই তাদের শিক্ষক সেখানেই চলে আসে এবং তাদের দেখে ফেলে, কিন্তু সেই 4 জন সেখান থেকে পালিয়ে যায়। তারা 4 জন দৌড়াতে দৌড়াতে একটি লেকের কাছে আসে। সেখানে মিৎসুকো সেরা বন্ধু তার 2 বন্ধুকেও তার স্বপ্নের কথা জানায়। তখনই তাদের মধ্যে একজন মেয়ে বলে যে হতে পারে এটা সত্যি, যেমন আয়নার জগতে হয়, যেখানে এই দুনিয়ার বিপরীত অর্থাৎ উল্টোটা ঘটে। এই কথা বলে সে পুকুরে একটি পাথর ছুঁড়ে ফেলে বলতে থাকে যে, দেখো, এখানে আমি তো পাথর ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এমনটা করিনি। তখনই হঠাৎ করে সেই পুকুর থেকে একটি কুমির বেরিয়ে আসে এবং তাদের মধ্যে একটি মেয়েকে খেয়ে ফেলে। তারপর সেই মেয়েটি বলতে থাকে যে, দেখো, আমি বলেছিলাম না এই দুনিয়ায় যা হয় তা ওই দুনিয়ায় একদমই হয় না, আর যা ওই দুনিয়ায় হচ্ছে তা এই দুনিয়া হতে পারে না। তাই একেও সেই দুনিয়ার কুমির খেয়েছে। আর এখানে এই দেখো, সে তো পুরোপুরি নিরাপদ। সেই লেকের কাছে একটি বিছানা অর্থাৎ একটি বেড দেখা যায়। এই 4 জন সে বেড থেকে বালিশ তুলে খেলা করতে থাকে। তখনই আমরা দেখি যে দূর থেকে 2 জন মেয়ে তাদের দেখছিল। সেই 2 জন মেয়ের মধ্যে একজন কনে সেজেছিল, কারণ এই 2 জন মেয়ে একে অপরের সাথে বিয়ে করেছিল। এরপর তাদের মধ্যে একজন বন্ধু বলে যে আমাদের এমন কিছু করতে হবে যা সেই দুনিয়ায় অসম্ভব, কারণ আমাদের ভাগ্য তো আগে থেকেই লেখা হয়ে গেছে, কিন্তু আমরা এটিকে পরিবর্তনও করতে পারি। এরপর এইসব মেয়েরা তাদের স্কুলে ফিরে আসে এবং পরের লেকচার নেওয়ার জন্য ক্লাসে চলে যায়। তখনই মিৎসুকো দেখতে পায় যে
তার কাছে একটি বালিশ পড়ে আছে। এখন যেই না সেই বালিশটি তোলার জন্য নিচে ঝুঁকেছে তখনই তার শিক্ষিকা পুরো ক্লাসে বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। আর যেই না মিৎসুকো সেই বালিশটি তুলে উপরে দেখে তার ক্লাসে সব মেয়েরা মারা গেছে। আর এখানে সে আরো একবার বেঁচে যায়, যেমনটা গতবার তার স্বপ্নে বেঁচে গেছিল। মিৎসুকো শিক্ষিকা তার কাছে এসে বলে যে তোমার এত সাহস কি করে হলো এই ক্লাস বন্ধ করার, তোমারও মারা যাওয়া নিশ্চিত। তখনই সেই সময় আরো দুজন মেয়ে আসে এবং মিৎসুকোকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্য একজন শিক্ষিকা সেখানে এসে দুইজন মেয়েকেও মেরে ফেলে। এখন যত ছাত্রীর প্রাণ বেঁচে গেছিল মিৎসুকো তাদের সাথে বাইরে পালাতে শুরু করে, কিন্তু স্কুলের সব শিক্ষিকা সেই সব মেয়েদের উপর গুলি চালাতে শুরু করে। এখানে গুলির সময় সব মেয়ে যেই না সেখান থেকে বাইরে আসে তখনই এখানে বাতাস তাদের কেটে ফেলে। মিৎসুকো এখানে আরো একবার একা থেকে যায় এবং সে সেখান থেকে ভিড়ের এলাকা পেরিয়ে পুলিশ স্টেশনে যায়। সে সেখানে সবকিছু বলতে শুরু করে। তার এই কথা শোনার পর পুলিশ অফিসার মেয়েটিকে বলে যে কিন্তু তুমি তো স্কুলের পোশাক পরনি। আর যখন সে তার সামনে একটা আয়না রাখে তখন মিৎসুকো সে আয়নায় দেখে যে সে তো পুরোপুরি বদলে গেছে এবং লোকে তাকে মিৎসুকো নামে নয় বরং অন্য কোনো নামে ডাকছিল। এখানে আমরা জানতে পারি যে তার বিয়ে হতে যাচ্ছিল। তখন সেই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যায়। এটা দেখে আশেপাশের লোকজন তাকে অভিনন্দন জানাচ্ছিল। এখন যেই না তারা সবাই তাকে নিয়ে গির্জায় পৌঁছায় তখন মিৎসুকো সেরা বন্ধু সেখানে উপস্থিত থাকে। মিৎসুকো তাকে জিজ্ঞেস করতে থাকে যে আমার সাথে এসব কি হচ্ছে। তখন তার বন্ধু তাকে বলে যে এখন চুপ থাকো, আমরা এখন কারোর নিয়ন্ত্রণে আছি, আমি যা বলছি তুমি তাই করো। আর এই কথা বলে সে তাকে তার বিয়ের পোশাক পরায় এবং তাকে সেখানে যেতে বলে। এখন যেই না সে তার বিবাহ অনুষ্ঠানের জন্য এগিয়ে যায় তখন সেখানকার সব মেয়েরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এটা দেখে তার সেরা বন্ধু এক এক করে সবাইকে মারা শুরু করে দেয়। এরপর যেই না মিৎসুকো এগিয়ে যায় তখন তার বরের জায়গায় একটি কফিন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই কফিনটি খুলে দেখার পর একটি বড় শূকর বেরিয়ে আসে। মিৎসুকো তাকে দেখে খুব বেশি ভয় পেতে থাকে এবং একটি ভাঙা বোতল দিয়ে তার উপর আক্রমণ করে দেয়। এরপর মিৎসুকো এবং তার সেরা বন্ধু গির্জা থেকে দৌড়ে বাইরে চলে আসে। এখানে গেটেও দুজন মেয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকো সেরা বন্ধু তাদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মিৎসুকো অন্যদিকে দৌড়াচ্ছিল, কারণ এখন তার মনে হতে শুরু করেছিল যে তার সাথে খুব বেশি ভুল হচ্ছে। আর সে আরো একটি আয়নায় নিজেকে দেখে, তখন সে আরো একবার নিজেকে পরিবর্তিত দেখতে পায়। এখন যে জায়গায় মিৎসুকো ছিল সেখানেই রেস হচ্ছিল। তখন তার কাছে কিছু মেয়ে এসে তাকে বলতে শুরু করেছে তুমি তো খুব ভালো রেসার, দাঁড়িয়ে আছো কেন, দৌড়াচ্ছ না কেন। আর যখন সে দৌড়ানো শুরু করে তখন সে নিজের মধ্যে অনেক শক্তি অনুভব করতে থাকে। এরপর মিৎসুকো রেস জেতার জন্য পুরোপুরি চেষ্টা করতে থাকে। দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদেরও দেখতে পায় যারা কিছু সময় আগে তার স্কুলে মারা গিয়েছিল। তখনই সেই সময় তার সেরা বন্ধু চলে আসে। তখনই তারা দুজন লক্ষ্য করে যে সেই শূকরটি এবং সেই মহিলারা যারা তাদের গির্জায় থামানোর চেষ্টা করছিল তারা সবাই তাদের দিকে আসছিল। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুকে বলতে শুরু করে যে এই দুনিয়া থেকে বাইরে চলে যাও। এরপর আমরা আরো দেখি যে মিৎসুকো দৌড়াতে দৌড়াতে একটি নির্জন অন্ধকার থেকে চলে আসে। সেখানে কিছু ছাত্রী দেখা যায় যারা ইউনিফর্ম পরেছিল। সেই সব মেয়েরা মিৎসুকোকে বলতে শুরু করে যে আমরা সবাই মরে গেছি এবং তোমাকেও মেরে ফেলবো। কিন্তু তখনই মিৎসুকো সেরা বন্ধু সেখানে এসে সেই মেয়েটির মেরে সেখান থেকে মিৎসুকোকে পালিয়ে নিয়ে যায়। মিৎসুকো সেরা বন্ধু তাকে নিজের নাম জোরে জোরে ডাকার জন্য বলে, যার ফলে মিৎসুকো নিজের নাম জোরে জোরে নিতে থাকে। এর সাথে মিৎসুকো তার আসল রূপে ফিরে আসে। তার সেরা বন্ধু তাকে তার হাত দেখে বলে যে প্লিজ আমার হাতে যে তারটি লাগানো আছে সেটা বাইরে টেনে বের করে দাও যাতে আমি এই দুনিয়া থেকে বাইরে যেতে পারি। কিন্তু মিৎসুকোর ভয় ছিল যে এই তার টানলে হয়তো তার জীবন চলে যাবে। আর যেহেতু মিৎসুকো তার সেরা বন্ধুকে অনেক বেশি ভালোবাসতো তাই সে এমনটা করতে চায়নি, কিন্তু তাকে বেশি জোর করার পর সে তার তারগুলি টেনে বের করে দেয়। তারটি টানতেই তার সেরা বন্ধুর শরীর দুই ভাগ হয়ে যায়। আর তখনই সেই সময় সে একটি গেট দেখতে পায়। সেই দরজা থেকে বাইরে আসার পর সে দেখে যে এখানে সে পুরুষদের দুনিয়ায় চলে এসেছে। সেখানে তার পোস্টারও লাগানো ছিল, যে পোস্টারটি কিছু ছেলে দেখছিল। তখন একটি ছেলে মিৎসুকোর কাছে এসে বলে যে তুমি ভবিষ্যতে আছো। এই কথা শুনে সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে একজন বুড়ো লোক গেম খেলছে, আর সেই গেমে মিৎসুকোকে সেই চরিত্র হিসেবে দেখা যায়। মিৎসুকোকে দেখেই বুড়ো লোকটি বলতে শুরু করে যে আমি এই গেমটি তৈরি করেছি আর আমি সেই যে তোমাদের নিয়ন্ত্রণ করছে। তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার তৈরি করেছি। মিৎসুকো যখন এই কথা শুনে
শুনে জানতে পারে যে এটি একটি গেম। তখন তার মনে হয় যে হয়তো আমি এখনো আমার দুনিয়ায় যেতে পারি। তখনই সেই সময় একজন লোক আসে এবং মিৎসুকোকে তার কাছে ডাকার জন্য বলে। তখন সেই বুড়ো লোকটি মিৎসুকোকে তার শেষ লেভেলটি সম্পন্ন করতে বলে। সে এগিয়ে যেতে শুরু করে। তখনই মিৎসুকোর তার বন্ধুর বলা কথা মনে পড়ে যায় যে যদি আমরা এই দুনিয়ার এমন কিছু করি যা অন্য দুনিয়া অসম্ভব, তবে তুমি এই গেম থেকে বাইরে চলে আসবে। আর এর সাথে সাথেই সেই লোকটির গলা টিপে ধরে এবং বলতে থাকে আমাদের সাথে খেলা বন্ধ করো। এই কথা বলে মিৎসুকো সেই বুড়ো লোকটির লাঠি তুলে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। আর এখানে আমরা দেখি যে বুড়ো লোকটি এটা ভাবতেও পারেনি যে মিৎসুকো এমন কিছু করতে পারে। আর এর সাথেই তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। সে এই দুনিয়ায় অর্থাৎ গেমে তো মারা গেছিল, কিন্তু আসল দুনিয়ায় সে তখনও জীবিত ছিল। এরপর আমাদের এটাও দেখানো হয় যে মিৎসুকোর বাকি চরিত্রগুলো কোনো না কোনো কারণে নিজেদেরকে মেরে ফেলে, আর এখন তারা সবাই গেমের অংশ ছিল না। পরের দৃশ্যে মিৎসুকোকে বরফের জায়গায় শুয়ে থাকতে দেখানো হয়, আর এখন সে তার আসল জগতে চলে এসেছে। আর এর সাথেই এই মাথা ঘুরিয়ে দেওয়া গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভবিষ্যতে আরো এমন এক্সপ্লেন করা সিনেমা দেখতে হলে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই চলচ্চিত্র বা সিরিজের নাম কি তা জানতে হলে কমেন্ট করুন।